প্রথম ছবিতে অতটা বুঝতে পারিনি যে মালেক আফসারই ভবিষ্যতে গিয়ে এত বড় একজন ডাইরেক্টর হবে। সামিয়া জামান বলছিল যে ভাই গল্পটা একটু ভয়ে ভয়ে বলি, কারণ এটা আপনার ট্র্যাকের গল্প নয়, এখানে আপনি একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন। নার্গিস আক্তার খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো যে আপনি কত টাকা নেবেন। আমি বললাম যে তোমার ছবিতে আমি টাকা নেব না, এতবার তুমি ভাইয়া বলেছো, ওটার তো একটা মূল্য আছে। এই যে বাঞ্চ অফ নিউ আর্টিস্ট, সিক্রেটটা বলে দিচ্ছি, আমার ইয়াং থাকার পেছনের ইন্সপিরেশন তোমরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি আলমগীর। আমি স্মরণ করছি, আমি এটা এই যে ডাইরেক্টরদেরকে স্মরণ করছি, ইটস মাই ট্রিবিউট টু দিস ডাইরেক্টরস, আর কিছু না। এই ডাইরেক্টররা তো আমাকে তৈরি করেছে, আমাকে বানিয়েছে। আমি কোনোদিন ওনাদের সম্পর্কে এভাবে বলার সুযোগও পাইনি, পেয়েছি, আমি কাজে লাগাচ্ছি। কতটুকু ভালো করে বলতে পারছি সেটা জানি না। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমজাদ হোসেন সাহেবের একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল কাজী মোর্শেদ, আরেকজন ছিল খোকন ভাই, আমরা খোকন ভাই করে ডাকতাম, পুরো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। ওনার সাথে একটি ছবি করেছি বড় বাড়ির মেয়ে, তারপর কাজী মোর্শেদ সাহেবের সাথে একটি ছবি করেছি সান্ত্বনা, এরকম অনেকের সাথেই ছবি করেছি। এফআই মানিকের সাথে 3-4টা ছবি করেছি। আমার ওই আবার রিপিট করছে আর কি, যে আমার সবার সাথেই একটা ফ্রেন্ডলি রিলেশন থাকতো। আমি আই কুড অ্যাডজাস্ট মাই সেলফ উইথ এভরিবডি। আমি শর্ট দিয়ে চুপচাপ বসে আছি কোথাও, ওরা শর্ট রেডি করছে বা আমি মনে সুখে গান গাইতাম ওদের সাথে বসে বসে। আবার অনেক ডাইরেক্টর এটা লাইকও করতো না, অনেক আর্টিস্টও লাইক করতো না, যে আপনি সিকোয়েন্সের বাইরে কোথায় গান গাচ্ছেন। এখানে আমি আরেকটা সিক্রেট আজকে বলি। এই যে আমার ইমোশনটা, যে আজকে আমি একটি রোমান্টিক সিকোয়েন্স করেছি, এটার একটা ইমোশন আছে। আজকে আমি একটি ফ্যামিলি ড্রামা করছি, সেটার একটা ইমোশন আছে। আজকে আমি সন্তান হারাবার দুঃখে কাঁদছি, সেটারও কিন্তু একটা ইমোশন আছে। আমি যখন যে সিকোয়েন্সটা শুনতাম, ওই সিকোয়েন্সের সাথে মিলিয়ে এটি গান ধরতাম। ওই দিন সেটের মধ্যে ওই একটি গানই গাইতাম গুনগুন করে, এর বাইরে কিন্তু আমি যেতাম না। দ্যাট ইজ, আমি এক সুরে বেঁধে রাখতাম নিজেকে। আবার যদি রোমান্টিক সিকোয়েন্স থাকতো, আমি যে কোনো একটা সুন্দর রোমান্টিক গান গাইতে থাকতাম, মানে এক সুরে নিজেকে বেঁধে রাখতাম। আর অন্য কোনো রোমান্টিক গান সেটাও গাইতাম না, ওই একটাই, কারণ আমি ওই সুরটাতে থাকতে হবে আমাকে। তো দিস আর সাম অফ মাই সিক্রেটস। কিছু কিছু ডাইরেক্টরদের কাছ থেকে শিখেছি, কিছু কিছু ডাইরেক্টর বলে শিখিয়েছে। তারপর আমি আরো কিছু ডাইরেক্টরের কথা বলি। আজাদি হাসনাত, তারপরে সাদাত হোসেন লিটন, এদের ছবি করেছি। এদের ছবি আমার শেষের দিকে, ছোট মানে অল্প অল্প মনে আছে সব। মানে বাই দ্যাট টাইম আমি মানে একেবারেই প্রাচীন যুগের আর্টিস্ট হয়ে গেছি ওদের সামনে। তারপরেও আমার সাথে কাজ করেছে, হাসি মুখে কাজ করেছি সুন্দরভাবে। এই যে গ্রুপটা, এই গ্রুপটার আগে আমি কিছু ডাইরেক্টরের সাথে কাজ করেছি, যেমন সোহানুর রহমান সোহান, আপনার নাম হয়তো জানেন, খুব ভালো ডাইরেক্টর ছিল। এজি মিন্টুর ছাত্র ছিল, শিবলি সাদেকের ছাত্র ছিল। তারপর মমতাজুর রহমান আকবর, খুব সুন্দর ডাইরেক্টর ছিল। এবং মমতাজুর রহমানের আকবরের আমার শেষের দিকে। তবে সোহানের বেশ কিছু ছবি আগেও করেছি। তারপর মনোয়ার খোকনের ছবি করেছি। ওই ছবিটার নাম মনোয়ার খোকনের একটি ছবি, খুব সুন্দর ছবি আমি করেছি। একটি সংসারের সুখ দুঃখ, খুব সুন্দর ছবি ছিল। তারপর মালেক আফসারির জীবনের প্রথম ছবি আমি করেছি। তারপরে টানা আরো 3খানা ছবি। মালেক আফসারির আমি 4খানা ছবি করেছি। প্রথম ছবিতে অতটা বুঝতে পারিনি যে মালেক আফসারি ভবিষ্যতে গিয়ে এত বড় একজন ডাইরেক্টর হবে, প্রথম ছবিতে বুঝতে পারিনি। কিন্তু মালেক আফসারির সাথে চলচ্চিত্রে আসার আগে কিন্তু আমার একটি বড় ভাই ছোট ভাই সম্পর্ক ছিল। ওই বলে না, পাড়াতো ভাইয়ের মতো ছিল, একটু ছোট মালেক আমাদের থেকে, এই আর কি। কিন্তু তারপর যখন মালেকের আমি পরবর্তী 3টা ছবি করলাম, আমি অন্য মালেককে খুঁজে পেলাম, যে অসাধারণ ভালো একজন টেকনিশিয়ান। তার শর্ট নেওয়ার স্টাইল, তার অভিনয় করাবার স্টাইল, তার শর্ট বোঝাবার স্টাইল, তার গল্প সিলেকশনের স্টাইল, এবং ওভারঅল পরিপূর্ণ একজন ফিল্ম মেকার, যার জন্য হয়তো একটি টাইটেল পেয়েছে মাস্টার মেকার। ঠিক আছে, টাইটেল পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমার হিসাবে সে একজন পরিপূর্ণ পরিচালক।
খুব ভালো, ওর সাথে ছবি করেছি। সেই ছবি ক্ষমা, ক্ষতিপূরণ। আরেকটা ছবির নাম, প্রথম ছবিটার নাম ছিল বোধহয় ঘরের সুখ বা ঘরের বউ বা ঘরের লক্ষ্মী, আমি ঠিক এক্সাক্ট মনে নেই। আর লাস্ট ছবিটা সেটাও মনে করতে পারছি না, কিন্তু মালেক আফসারী একজন অসাধারণ ফিল্ম মেকার, অসাধারণ এক কথায়। সোহানুর রহমান সোহান টেকনিক্যালি সেও খুব রিচ ডাইরেক্টর। এই ডাইরেক্টর সবাই, মন্তাজুর রহমান একজন খুব টেকনিক্যালি, সেও একজন ভালো ডাইরেক্টর। মনোয়ার খোকন টেকনিক্যালি খুব ভালো ডাইরেক্টর। তারপর শহীদুল ইসলাম খোকন অসাধারণ ভালো একজন ডাইরেক্টর ছিল। আমার সৌভাগ্য হয়েছে সবারই একটা, দুটা, তিনটা, চারটা করে ছবি করেছি। এবং যে আমি যে বাংলাদেশের সমস্ত সিনিয়র ডাইরেক্টরদের সাথে কাজ করেছি, এর অর্থ এই নয় যে আমি ওদের কাছ থেকে শিখে এসেছি, তা নয়। আমি মন্তাজুর রহমান আকবর, শহীদুল ইসলাম খোকন, মনোয়ার খোকন, তারপরে এফআই মানিক, তারপরে মালেক আফসারী, এদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। কারণ চলচ্চিত্র এমন একটি জায়গা, এমন একটি মাধ্যম যেখানে শেখার কোনো শেষ নেই। আমি যদি শুধু চলচ্চিত্র অভিনয়ের একটি কথা বলি, ছবি বানানো, গল্প তৈরি করা, স্ক্রিপ্ট লেখা, সেদিকে আমি যাব না। শুধু অভিনয় নিয়ে একটি কথা বলি, যে অভিনয়ের যে গভীরতা তা সাগরের চাইতে বেশি, অভিনয়ের যে বিশালতা তা আকাশের চাইতে অসীম। তাই ওটার ওই সাগরের তলা এবং আকাশের বিশালতা শেষ খুঁজে বের করা একজন শিল্পীর পক্ষে এক জনমে সম্ভব নয়, শত জনমেও সম্ভব নয়। কারণ আজকে যেই শটটা আমি এখন দিলাম, পরবর্তী মুহূর্তে আমার ইমোশন আমাকে হয়তো অন্য জায়গায় নিয়ে গেল, ওই আগের শটটি আমি কিন্তু আর কোনোদিন দিতে পারবো না। সেটা চলতে থাকে, চরম একটি গভীরতা, এর খুঁজে পাওয়া যাবে না। তো একজন শিল্পী কখনোই বলা হয় যে স্যাটিসফাইড হয় না কেন? ওই একটি কারণে, অভিনয়ের বিশালতা, অভিনয়ের গভীরতা খুঁজে পাওয়া যায় না। কেউ কোনোদিন খুঁজে পেয়েছে কিনা আমি জানি না, অন্তত আমি পাইনি, আমার এই জন্মেও আমি পাবো না। যেমন এখন এই মুহূর্তে আমার আরিফ, ইস্পাহানি, শাফি, আরো অনেক আছে, আমি 20-25 জন, আই এম ভেরি সরি আমি সবার নাম মনে করতে পারছি না। আমি কিন্তু এই আরিফ, ইস্পাহানি এদের ছবিও করেছি, বেশ ভালো ভালো ছবি করেছে এবং অনেক হিট ছবিও দিয়েছে। তো ইয়াং জেনারেশনের কথা বললাম, তো তখন আরেকজনের কথা বলতে হয়, খুব একটা বা দুটা ছবি করেছে, ছবিটা খুব দারুণ বানিয়েছিল আমার সাথে, হলো সামিয়া জামান। ও একটা ছবি করেছিল রানী কুটির বাকি ইতিহাস, খুব সুন্দর একটি গল্প বেছে নিয়েছিল। এবং আমি একটু অফ ট্র্যাকের একটি ক্যারেক্টার করি সেখানে। তো সে যখন গল্পটা শোনাতে আসে, বলছিল যে ভাই গল্পটা একটু ভয়ে ভয়ে বলি, কারণ এটা আপনার ট্র্যাকের গল্প নয়, এখানে আপনি একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন। আপনি খুব ঠান্ডা মাথায় মানুষ মারতে পারেন, কিন্তু বাই প্রফেশন আপনি একজন ডাক্তার। জটিল চরিত্র। তো আমি করেছিলাম এবং কাজ করে খুব আনন্দ পেয়েছিলাম। তো সেখানে আমি কতটুকু কাজ ভালো করেছি সেটা জানি না, সেই বিচার সামিয়া জামান করবে বা অডিয়েন্স করেছে। তবে যতটুকু শুনেছি মানুষের মুখে, মানুষ প্রশংসা করেছে। তো থ্যাংক ইউ সামিয়া জামান ফর গিভিং মি সাচ এ গুড রোল। আই ট্রাইড মাই বেস্ট। আমি জানি না কতটুকু করতে পেরেছি। থ্যাংক ইউ। এরপর আরেকজন মহিলার কথা বলি। আমি আরেকজন মহিলার ছবি করেছি, কিন্তু ওই ছবিটা কিন্তু করেছে আমার ক্যারিয়ারের শেষের দিকে। সেটা হলো নার্গিস আক্তার। তখন আমি ছবি করা কমিয়ে দিয়েছি, কথাটা 100% কারেক্ট নয়। ভালো গল্প পাচ্ছিলাম না, ভালো চরিত্র পাচ্ছিলাম না, এবং সব ক্ষেত্রে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে না, সেই ধরনের একটা পিরিয়ড বোধহয় চলছিল আমার জীবনে বা চলচ্চিত্রের, যে ছবির একটা অফারও যে আসছিল তা নয়। তো সেইখানে হঠাৎ করে একদিন নার্গিস আক্তার এলো, একটা গল্প শোনালো। ছবিটার নাম হলো চার সতীনের ঘর। দারুণ নাম, এবং ছবির বিষয়বস্তুটা অসাধারণ। তার আগে নার্গিস আক্তার আরেকটি ছবি করেছিল, ইভেন শাবানা আজমি ফ্রম বম্বে, ওখান থেকে এসেছিল। ওই ছবিটা আমার দেখা হয়েছিল, বক্তব্যটা খুব সুন্দর ছিল ছবির। এই চার সতীনের ঘরেরও কিন্তু বক্তব্যটা খুব ভালো ছিল। আমি শুনে ছবিটা করতে রাজি হই। তারপরে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো যে আপনি কত টাকা নেবেন? আমি বললাম যে আমি তো টাকা নেব না। বলে মানে? আমি এই ছবিটা আমি তোমাকে এমনিতেই করে দেবো। বলে সত্যি বলছি? বলে হ্যাঁ। আমি এই কথাটা এই কারণে বললাম যে ও যখন গল্পটা আমাকে বলছিল বা আমার সাথে কথা বলছিল, অল থ্রু কিন্তু সে ভাই বলেনি, আলমগীর ভাই বলেনি বা ভাই বলেনি, অল থ্রু আমাকে ভাইয়া 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 করছিল। আমি বললাম যে তোমার ছবিতে আমি টাকা নেব না, এতবার তুমি ভাইয়া বলেছো, ওটার তো একটা মূল্য আছে, আমি পয়সা ছাড়া ছবিটা করব। এবং সেই যুগে আমাদেরকে নেগেটিভ কিনে ছবি করতে হতো। আমি তোমাকে যতটুকু পারি, 2000 ফিট পারি, 3000 ফিট পারি, নেগেটিভ প্রেজেন্ট করব। মানে শি ওয়াজ অলমোস্ট ক্রাইং। এনিওয়ে ছবিটা করেছি। এই ছবিতে
হ্যাঁ, ববিতা ছিলেন, দিতি ছিলেন, তারপরে ময়ূরী ছিলেন, এবং সবচাইতে ছোট বউয়ের রোলটা করেছিলেন শাবনূর। সেই অর্থে শাবনূরের সাথে আমি বলা চলে যে আমি রোমান্টিক ছবি করেছি। তো আমি হাসি। শাবনূর তো এখন অস্ট্রেলিয়া থাকে, এখনো দেখা হলে বলে, আসে মাঝে মধ্যে, ঢাকায় আসে, দেখা হলেই বলে যে ভাইয়া আপনার সাথে আরেকটা ছবি করব। বলে যে এখন তো আর তোমার স্বামীর রোলটি করতে পারবো না, এখন তোমার শ্বশুরের রোল করতে হবে আমাকে। বলে না 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 না, আপনি যা আছেন এখনো আপনি আমার সাথে স্বামীর রোল করতে পারবেন। আমি বলি ওটা তুমি ভালোবাসো বলে বলো, এই জোক টোক করি আর কি। এই যে বাঞ্চ অফ নিউ আর্টিস্ট, আমি মৌসুমীর থেকে শুরু করি, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, এই যে আর্টিস্ট গুলো, তারপরে আমাদের পরের হলো ইলিয়াস কাঞ্চন, তারপর মান্না, সালমান শাহ, আমিন খান, অমিত হাসান, আমাদের বাপ্পারাজ, এই যে আর্টিস্ট, এদের সাথে আমার সাথে কিন্তু একটি অসাধারণ রিলেশন। আমি ওদের থেকে খুব বেশি সিনিয়র আর্টিস্ট, আমি খুব আমি কি হনুরে যে ভালো অভিনেতা, এই জিনিসটা আমি কোনোদিন আমাদের মাঝখানে দেয়াল হতে দাঁড়াতে দেইনি। আই এম অলওয়েজ ফ্রেন্ডলি উইথ দ্যাম। আমি ফ্রেন্ডলি, রিপিট করছি, আমি ওদের বন্ধুর মতো। এবং অনেকে বলে যে আপনি এত নিজেকে মেনটেন করেন কি করে, আপনি নিজেকে এত ইয়াং রাখেন কি করে। আজ এই যে ডাইরেক্টর, এই যে অভিনেতা অভিনেত্রীদের নাম বললাম, যে সিক্রেটটা বলে দিচ্ছি, আমার ইয়াং থাকার পেছনের ইন্সপিরেশন তোমরা। হ্যাঁ, আমি যদি বয়স্ক কারোর সাথে মিশতাম, তার চাল চলন সবকিছু আমার উপরে কিন্তু হয়তো ডমিনেট করতো, কিন্তু আমি তোমাদের সাথে চলে তোমাদের তারুণ্যটা আমি আমার মধ্যে ধরে রাখি। সো তোমরাই কিন্তু আমাকে এখনো ইয়াং রেখেছো। সো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ অল।